স্টোরি হল্ট, শুনতে গেলে থামতে হবে। নমস্কার, দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনবেন সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের লেখা গল্প লোলুপ। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। এই গল্পটি প্রকাশিত হয়েছে অরণ্য মন প্রকাশনী থেকে 2025 বইমেলায়। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি এনামুল। শুরু করছি আজকের গল্প লোলুপ। এত বড় একটা ইনস্টিটিউশন, বছর একটা ম্যাগাজিন না বেরোলে হয়? উৎসাহটা যেহেতু আমি বেশি দেখিয়েছিলাম, তাই আমাকে মানে শ্রী অর্ক মণ্ডলকেই সম্পাদকের দায়িত্ব নিতে হলো। আমাদের কলেজ ম্যাগাজিনে গল্প, কবিতা ইত্যাদির পাশাপাশি অধ্যাপক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের লেখা বৈজ্ঞানিক প্রবন্ধও থাকে। সত্যি কথা বলতে কি, ওই সুলিখিত প্রবন্ধগুলোই পত্রিকার মূল আকর্ষণ হয়ে দাঁড়ায়। ম্যাগাজিন কমিটির কনভেনার ছিলেন প্রাক্তন ছাত্র অরিন্দম চক্রবর্তী। তিনি এখন হিন্দুস্তান লিভারে কি যেন একটা বিশাল পোস্টে আছেন। তার অফিস কোয়ার্টারটাও ছিল আমাদের কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে। যে লেখাগুলো পেয়ে গেছি সেগুলো ওকে দেখিয়ে নিতাম, এডিট যা করার উনিই করে দিতেন। একদিন সন্ধ্যায় বসে আছি অরিন্দমদার ঘরে। আমার ল্যাপটপে একটা প্রবন্ধ খোলা আছে, যেটা সেই দিনই মেলে পেয়েছি। উনি সেটা পড়ছেন, কিন্তু খেয়াল করলাম পড়তে পড়তে বারবারই যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। কি যেন বলবেন করেও বলছেন না। কি ভাবছে নরেন্দ্রদা? পছন্দ হচ্ছে না? না, লেখাটা তো খুবই ভালো, কিন্তু এখনো অবধি যতগুলো লেখা পড়লাম সবই যেন চেনা গণ্ডির মধ্যে ঘোরাফেরা করছে। সেই জন্যই একজনের কথা মনে পড়ছে যে চিরকাল ছক ভাঙা কাজ করত। আমাদেরই একজন ব্যাচমেট। কে তিনি? রাতুল ব্যানার্জি। রাতুল ব্যানার্জির লেখা ভালো? রাতুল যদি আর কিছু না করে পপুলার সায়েন্সের বই লিখত, তাহলে মিশিও কাকু, বিল ব্রাইসন কিংবা রিচার্ড ডকিন্সের দলের নাম লেখাতে পারত। এত লুসিড এবং কবিত্বময় ছিল ওর প্রবন্ধের ভাষা, কি বলবো। আর ওর রিসার্চের বিষয়গুলো ছিল তেমনই ইউনিক। পড়লেই মনে হতো এভাবেও ভাবা যায়। তাহলে আপনি আমাকে এক্ষুনি রাতুল ব্যানার্জির কন্ট্যাক্ট দিন, আমি ঝাঁপাচ্ছি লেখার জন্য। সেটাই তো দুঃখ রে অর্ক, সেটাই দুঃখ। আমার একার নয়, আমাদের ব্যাচের সবার দুঃখ। 2010 মানে রাতুল যখন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের টুবিঙ্গেন ইউনিটে জেনেটিক্স নিয়ে রিসার্চ করছে, তখন অবধি ওর সঙ্গে আমাদের দিব্যি যোগাযোগ ছিল। তারপর কোথায় যে হারিয়ে গেল। গত 14 বছরে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। 2008-এ ম্যাক্স প্ল্যাঙ্কেই ওর এক কো রিসার্চার, দাঁড়া নামটা মনে আছে, লরা স্ট্রিংবার্গ, ওকে বিয়ে করেছিল। ওখানেই দিব্যি ছিল দুজনে, ফোনে কথাবার্তাও হতো। তারপর একদিন লিখল, ইন্ডিয়ায় যাচ্ছি, একটা ফিল্ড স্টাডির ব্যাপার আছে, তোদের সঙ্গে দেখা হবে। ব্যাস, ওই শেষ। খোঁজ নিয়ে দেখেছি ওরা দুজনেই টুবিঙ্গেন ইউনিট থেকে রেজিগনেশন দিয়ে ইন্ডিয়ায় এসেছিল। তারপর দুজনেই যেন জাস্ট হাওয়ায় উবে গেল। অরিন্দমদা, আপনার ব্যাচমেটরা সারা ভারতে নয়, সারা পৃথিবীর যতগুলো নামকরা রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সব কটাতে ছড়িয়ে রয়েছেন। প্রাণীবিজ্ঞানে যেখানে যা কাজ হচ্ছে সব আপনাদের নখদর্পণে। তাই আপনারা যদি গত 14 বছরে রাতুল ব্যানার্জি কিংবা তার স্ত্রী লরা স্ট্রিংবার্গের খোঁজ না পেয়ে থাকেন, তাহলে তার একটাই মানে হয়। কি মানে? ওরা দুজনে আর অ্যাকাডেমিশিয়ার মধ্যে তো নেই। গবেষণা এবং শিক্ষকতার জগৎ ছেড়ে নিশ্চয়ই অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কিংবা মারা গেছে। কোনো ইনস্টিটিউটে কর্মরত অবস্থায় মারা গেলেও আপনারা খবর পেতেন ঠিকই। ওরা আর
বিজ্ঞানের সঙ্গে সম্পর্কই রাখেননি। কি করছে তাহলে? চাষ করছে না ছাগল চড়াচ্ছে? শোন অর্ক, রাতুল ছিল আমার প্রাণের বন্ধু। ওর বউ লড়ার সঙ্গেও ফোনে অনেক আড্ডা মেরেছি, যদিও মুখোমুখি কখনো দেখা হয়নি। ওরা দুজনেই ছিল সত্যিকারের জ্ঞানতাপস যাকে বলে তাই। রিসার্চ জিনিসটা ওদের কাছে ছিল নিঃশ্বাস প্রশ্বাসের মতো। তুই যা বলছিস তার মধ্যেও যুক্তি আছে মানছি, কিন্তু তবু আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ওরা হয় গবেষণার মধ্যে থাকবে আর না হলে কিছুর মধ্যেই থাকবে না। আমার মতো কর্পোরেটের কলার পরে টাকা কামাবার মানুষ ওরা নয়। রাতুল যে ঠিক কি মাপের গবেষক এবং লেখক ছিল সেটা এই লেখাগুলো পড়লে তুই কিছুটা বুঝতে পারবি। এই বলে অরিন্দম দা রাতুল ব্যানার্জির কিছু পুরনো লেখার সফট কপি তখনই আমার মেলে ফরওয়ার্ড করে দিলেন। আমি রাত জেগে সেগুলো পড়লাম, পড়ে ফ্ল্যাট হয়ে গেলাম। ঠিক করলাম এই ভদ্রলোকের লেখা যেভাবে হোক জোগাড় আমি করবই। তবে তার জন্য আগে ওকে খুঁজে পাওয়া দরকার। আমার মন বলছিল উনি কোনো কারণে অজ্ঞাতবাসে আছেন, এবং অজ্ঞাতবাসে থাকতে হলে সবচেয়ে ভালো জায়গা নিজের বাড়ি। রাতুলবাবুর নিজের বাড়ি কোথায় ছিল? অরিন্দম দা তো বললেন কলেজে পড়ার সময় কলেজ হোস্টেলে থাকতেন, এখন তো আর নিশ্চয়ই সেখানে থাকবেন না। পরদিন কলেজে গিয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট দেবু মাইতিকে টিটি বিরক্ত করে কলেজের স্টোররুম থেকে 2000 সালের অ্যাডমিশনের জাবেদা খাতা বের করিয়ে রাতুল ব্যানার্জির হোম অ্যাড্রেস নোট করলাম এবং অরিন্দম দাকে মেসেজ করলাম, আমি এখনই ট্রেন ধরে টাকি যাচ্ছি। রাতুল ব্যানার্জি যদি ইন্ডিয়া থেকে আবার বিদেশে ফিরে না গিয়ে থাকেন তাহলে টাকিতেই থাকবেন, কারণ ওখানেই ওর পৈতৃক বাড়ি। দাদা, রাতুল ব্যানার্জির বাড়িটা কোন দিকে বলতে পারবেন? টাকি লঞ্চ ঘাটে অনেকক্ষণ ধরে একে ওকে রাতুল ব্যানার্জির ঠিকানা জিজ্ঞেস করার পর এক বৃদ্ধা পানের দোকানি বললেন, ও, তুমি বোধহয় রমেন ডাক্তারের ছেলের কথা বলছো। সেই তো শুনেছি বিলেতে গিয়ে মেম সাহেব বিয়ে করেছিল। মনে পড়ল অ্যাডমিশনের খাতায় রাতুল ব্যানার্জির নামের নিচে সন অফ ডক্টর রমেন্দ্রনাথ ব্যানার্জি লেখা ছিল বটে। ঘাড় হেলিয়ে বৃদ্ধাকে বোঝালাম, তার অনুমান নির্ভুল। তাহলে এক কাজ করো বাছা, ওই নদীর বাঁধ ধরে সোজা পশ্চিমে হাঁটা লাগাও। জেলে পাড়া পেরিয়ে দেখবে নদীর ধারে হলুদ রঙের একটা দোতলা বাড়ি। ওখানে আর কোনো বাড়ি ঘর নেই, চিনতে অসুবিধা হবে না। সেই হাঁটা লাগালাম তো লাগালাম। চোখের সামনে ইছামতির জলকে রাঙিয়ে দিয়ে বৈশাখ মাসের সূর্য অস্ত গেল। প্রায় 25 মিনিট হাঁটার পর দেখলাম নদীর পাড়ে খোলায় ছাওয়া কুঁড়ে ঘরগুলোর উঠোনে মাছ ধরার জাল শুকোচ্ছে। বুঝলাম জেলে পাড়ায় পৌঁছে গেছি। তারপরেই একদম একলা একটা দোতলা বাড়ি। বাড়ির রং হলুদ ছিল নিশ্চয়ই কোনো কালে, এখন অর্ধেক জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে গেছে, বাকি অর্ধেকের রং শ্যাওলা সবুজ। নদীর বাঁধ থেকে নেমে ইটের রাস্তা ধরে বাড়িটার সামনে পৌঁছলাম। ভাঙা গেটের ওপাশে এক টুকরো বাগান। সন্ধ্যের অন্ধকারে ঠিক বুঝলাম না, তবে মনে হলো বাগানটায় শাকসবজির গাছই বেশি। একটা ক্রোটন গাছের ঝোপের ভেতর থেকে ঠিক আমার পায়ের সামনে দিয়ে দুটো বেজি ওই অন্ধকারে ডুবে থাকা বাড়িটার দিকেই দৌড়ে চলে গেল। আমি ওদের পেছন পেছন বাগান পেরিয়ে আধ ভাঙা সদর দরজায় কড়া নাড়লাম। মিনিট তিনেক পরে পাল্লার ক্র্যাকের মধ্যে দিয়ে এক ফালি আলো এসে আমার গায়ে পড়ল। বুঝলাম ভেতরে কোথাও একটা বাল্ব জ্বলেছে। তারপরেই যিনি দরজা খুলে আমার মুখোমুখি দাঁড়ালেন, তার পরনে সাদা পাজামা আর পাঞ্জাবি, গায়ের রং ফ্যাকাশে,
বয়স হয়তো 40-এর একটু ওপরেই হবে, মানে 2003-এ গ্র্যাজুয়েশন তিনি করে থাকতেই পারেন। কিন্তু মাথার সমস্ত চুল সাদা, সব মিলিয়ে ওনাকে ঠিক একটা মোমবাতির মতো লাগছিল। ওরকমই রোগা আর নিরক্ত। মানে মিস্টার রাতুল ব্যানার্জি? হ্যাঁ, আমি রাতুল। এইটুকু বলে তিনি আমার মুখের ওপর উজ্জ্বল কালো চোখ দুটোকে স্থির রেখে দরজার পাল্লা দুটোয় 2 হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। নমস্কার, আমি অর্ক মণ্ডল, সায়েন্স কলেজের 2nd ইয়ার। আমাকে অরিন্দম চক্রবর্তী আপনার কথা বলেছেন। অরিন্দম? আরে, কেমন আছে ওরা? কতদিন যোগাযোগ নেই। এসো এসো, ভেতরে এসো। উনি দরজার পাল্লা থেকে হাত সরিয়ে একটা শ্যাওলা জমা পেছল উঠোন পেরিয়ে মূল বাড়ির দালানে উঠলেন। পেছন পেছন আমি। সারি সারি বন্ধ দরজার মধ্যে একটার শেকল খুলে হাত বাড়িয়ে দেওয়ালের গায়ের সুইচ টিপে আলো জ্বালালেন। ভেতরে এসো। তুমি কি কলকাতা থেকে এলে? হ্যাঁ স্যার। ঘরটার মধ্যে একটা কাঠের সোফা সেট ছিল ঠিকই, কিন্তু তার গদিগুলো ছিঁড়ে খুঁড়ে এমন অবস্থা হয়েছিল যে বসার যোগ্য ছিল না। উনি আমার দিকে একটা মোড়া এগিয়ে দিয়ে নিজে মুখোমুখি আর একটা মোড়ায় বসে বললেন, আরে স্যার বলছো কেন? কলেজ তো ভাই যখন আমাকে রাতুল দাই বলবে। তা এই বাড়ির ঠিকানা জানলে কোত্থেকে? কলেজের অ্যাডমিশন রেজিস্টারের কথা বললাম, তারপর কেন ওর কাছে এসেছি সে কথা। উনি শুনেই বললেন, আমাকে বাদ দাও অর্ক। আমি আর কিছু ভাবতে পারি না, পড়তেও পারি না, আর বিজ্ঞানের সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই। আমি বাতিল হয়ে গেছি, ফুরিয়ে গেছি। তাহলে এখন কি করেন? আমার একটা ছেলে আছে, অ্যাবনর্মাল, কিংবা বলা ভালো ও ওর নিজের মতন করে নর্মাল। ওর দেখাশোনা করি আর একটু বাগান টাগান করি। আমার বাবার আমলের একজন বিশ্বাসী হেল্পিং হ্যান্ড আছেন, তারক কাকা। উনি এই সংসারটা সামলান। আর আপনার স্ত্রী মিসেস লরা স্ট্রিংবার্গ, উনি মারা গেছে ওই বাচ্চা হওয়ার সময়। তখন আমরা ছত্তিশগড়ে মারিয়া উপজাতিদের একটা গ্রামে ফিল্ড ওয়ার্ক করছিলাম। জানোই তো, ওসব জায়গায় ডাক্তার পাওয়া যায় না। বাচ্চাটাকেও বাঁচাতে পারতাম না, কোনো রকমে নিয়ে পালিয়ে এসেছিলাম। আর সেই যে এই বাড়িতে ঢুকেছি, তারপর আর বাড়ির বাইরে পা রাখিনি। সে ডাক্তার না পাওয়া যাক, প্রোটেকশন নিতে কে বারণ করেছিল? লরার প্রেগনেন্সিটা আটকানো গেলে তো অকালে প্রাণটা যেত না। একেবারে ষণ্ডের মতো কাজ করেছেন। হঠাৎ খেয়াল করলাম রাতুলদার ঝকঝকে চোখের দৃষ্টি আবার আমার মুখের ওপরে স্থির হয়ে রয়েছে, যেন উনি আমার মন পড়তে পারছেন। তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিয়ে বললাম, রাতুলদা, এখন এই মুহূর্তে যদি আপনি কোনো রিসার্চের কাজ নাও করেন, অন্তত যে কাজটা নিয়ে জার্মানি থেকে ভারতে এসেছিলেন তার সম্বন্ধেই কিছু লিখুন। কাজটা কি শেষ হয়েছিল নাকি অ্যাবান্ডন করে দিয়েছিলেন? আমার কথা শুনে উনি একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন। এমন করে বলছো অর্ক, আমার খুব মায়া হচ্ছে, কিন্তু ওই বিষয় নিয়ে আর লেখা যাবে না। লোকে আমাকে পাগল বলবে। এর আগে কয়েকজন সায়েন্টিস্টকে বলতে গিয়েছিলাম, ফল ভালো হয়নি। একাডেমিসিয়া থেকে তো আমার নির্বাসনের কারণ ওইটাই। পৃথিবীর খুব বড় কয়েকজন পণ্ডিত আমাকে পাগল বলে ঘোষণা করেছেন। সেও অবশ্য অনেকদিন আগের কথা। তারপর থেকে আর কারোর সঙ্গে যোগাযোগ রাখিনি। না আমার কম্পিউটার আছে, আর ফোন ওসবও নেই। খবরের কাগজও পড়ি না। জানো, আজ বহুদিন পরে একজন বাইরের লোকের মুখ দেখলাম। না না না, সরি 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 সরি, বাইরের কেন হবে? তুমি তো আমার সতীর্থ, আমার ভাই। তুমি শুনবে অর্ক? আমার সেই কাজটার কথা শুনবে? পাগল ভাববে না তো আমাকে?
আমি কোনো কথা না বলে জোরে দুবার ঘাড় নাড়লাম। আসলে আমি তো খুব সোশ্যাল মানুষ ছিলাম, গল্প করতে আড্ডা মারতে ভালোবাসতাম। আজ তোমাকে দেখে আমার আবার প্রাণ ভরে কথা বলতে ইচ্ছে করছে। জানো অর্ক, এই অভিশপ্ত প্রজেক্টটাই আমার জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। চেষ্টা করছি আবার একটু একটু করে স্বাভাবিক হতে, বাইরের দুনিয়ায় বেরোতে, কিন্তু খটুল বাবা আমার বড় পিছুটান, বুঝলে। ওকে যে কোথায় কার কাছে রেখে যাব। ঘটুল আপনার ছেলে? আচ্ছা, বাহ, বেশ মিষ্টি নাম তো। শব্দটা কি চেনা? কোন শব্দটা? ও, ঘটুল? হ্যাঁ। ওরকম কোনো শব্দ সত্যি করে আছে নাকি? আমি তো ভাবলাম ওই আটুল বাটুল সামলা সাটুলের মতোই কিছু একটা বানিয়েছেন। আগে না না না, গোন্দ মারিয়াদের প্রতিটি গ্রামের বাইরে একটা মস্ত ঘর থাকে, বা থাকতো বলাই ভালো, আজকাল আর থাকে না। সেই ঘরের নামই হচ্ছে খটুল। বিবাহিত নারী পুরুষদের সেই ঘরের ত্রিসীমানায় যাওয়া বারণ, কিন্তু সন্ধ্যের পর গ্রামের যত অবিবাহিত কিশোর কিশোরীদের ঘটুলে যেতেই হবে। ঘটুলে গিয়ে ওরা একসঙ্গে নাচে, গান গায়, গল্প করে, পালা করে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সেক্সও করে। এবং তার জন্যে খুব একটা আড়ালো প্রয়োজন হয় না। তবে গ্রুপ সেক্স কিন্তু নৈবচ, অলওয়েজ 1:1, এবং একজন পার্টনারের সঙ্গে একটানা 3 রাতের বেশি কখনোই নয়। হ্যাঁ, এরকম অদ্ভুত নিয়ম কেন? অদ্ভুত কোথায় দেখলে? দেখো, প্রথমত এইভাবে ইয়াং জেনারেশনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় নিশ্চয়ই, এবং সবাই সবার বন্ধু হয়ে যায়। আর দ্বিতীয়ত, ওই খটুল থেকেই বিয়ের জুড়িও তৈরি হয়ে যায়। কি ভয়ঙ্কর প্রোগ্রেসিভ সিস্টেম ভাবতে পারছো? আমাদের সভ্য সমাজে শুধু স্বামী স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ার ম্যাচ করে না বলে কত দাম্পত্য জীবন বিষ হয়ে যাচ্ছে। আর ওই তথাকথিত অসভ্য মারিয়ারা কত লক্ষ বছর ধরে বিয়ের আগেই পার্টনারের মন এবং শরীর সব যাচিয়ে নিচ্ছে। ভাবতে পারছো? বাপরে, এসব তো অ্যানথ্রোপলজির ব্যাপার। আপনি কি করে জানলেন? প্রথমত, আমি চিরকালই পল্লবগ্রাহী। নিজের সাবজেক্টের বাইরে আরও অনেক কিছুই পড়ে ফেলি, মানে ফেলতাম। এখন তো কিছুই পড়ি না। আর দ্বিতীয়ত, আমি আর লরা বাইসন মারিয়াদের গ্রামে অনেক দিন বাস করেছি, কাজেই ওদের প্রথাগুলো সবই আমার নিজের চোখে দেখা, বই পড়ে শিখতে হয়নি। তবে হ্যাঁ, আমি ছেলের নাম দিয়েছি শব্দটার মিষ্টত্বের জন্যই। খটুল শব্দটা লরারও ভীষণ প্রিয় ছিল, আর কিচ্ছু নয়। এই সময় একজন প্রৌঢ় মানুষ আমাদের জন্য চা বিস্কুট নিয়ে ঘরে ঢুকলেন। এই নিন দাদাবাবু, আপনাদের চা। তারক কাকা, ছাদে একটা মাদুর পেতে দাও তো, আমরা দুজনে ছাদে গিয়ে বসি। আসলে কি জানো, ইছামতির হাওয়া ছেড়েছে, এখন ঘরের চেয়ে ছাদে বসতেই আরাম লাগবে। চলো অর্ক, এসো। ছাদে উঠে প্রাণ জুড়িয়ে গেল। মাথার ওপর আকাশ ভরা অজস্র তারা। নদীর উল্টো পারে বাংলাদেশের কোনো একটা গ্রামের আলো চিকমিক করছে। হাওয়ার সঙ্গে শিশু ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। জার্মানি থেকে ফিরে এই বাড়িতেই আমি আর লরা 1 সপ্তাহ কাটিয়েছিলাম। কি আনন্দে কেটেছিল সেই একটা সপ্তাহ। তারপর এখান থেকেই রওনা হয়েছিলাম ছত্তিশগড়ে। কিছু মনে করবেন না রাতুলদা, আপনি তো জেনেটিক্স নিয়ে কাজ করছিলেন। আপনার কয়েকটা প্রবন্ধ অরিন্দমদা আমাকে পড়তে দিয়েছিলেন। ওই কাজগুলো সবই ল্যাব ওরিয়েন্টেড ছিল। সাধারণত জিন নিয়ে রিসার্চগুলো তো ল্যাবরেটরির মধ্যেই হয়। তো আপনার ফিল্ড ওয়ার্কের প্রয়োজন হলো কেন? হ্যাঁ, ঠিকই বলেছ। আর শুধু আমার কেন, লরারও সাবজেক্ট ছিল জেনেটিক্স।
আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা দুজনে মিলে চেষ্টা করছিলাম শঙ্কর প্রজাতি তৈরি করতে গেলে কোষের ভেতর থেকে যে বাধাগুলো আসে সেগুলোকে উড়িয়ে দিতে। একেবারে উড়িয়ে দিতে না পারি, বাধাগুলো কিছুটা অন্তত কমিয়ে আনতে। বুঝতে পারছো তো? তাহলে হাইব্রিড তৈরির কাজটা অনেক সহজ হয়ে যায়। একটা সময়ের পরে আমরা আর এগোবার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম পরিবেশের কিছু কিছু উপাদানকে বদলাতে পারলে প্রাণীর শরীর সহজেই ফরেন জিনের অনুপ্রবেশ মেনে নেবে। প্রকৃতির বুকে এরকম ঘটনা কখনো কখনো ঘটেই থাকে, কিন্তু সেই আদর্শ পরিবেশকে ল্যাবরেটরির মধ্যে সিমুলেট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে লরাকে বলেই ফেললাম, যদি এরকম একটা জায়গা খুঁজে পেতাম যেখানে হাওয়া, মাটি, জল সব আমাদের কাজের জন্য তৈরি হয়ে বসে আছে। জার্মান মেয়ে লরার রক্তে লড়াই, তবু সেও আমার কথাটা শুনে নোটবুকের উপর থেকে ক্লান্ত মাথাটা তুলে বলল, কি ভালোই যে হতো তাহলে। তুমি তো নিশ্চয়ই জানো অর্ক, অনেক বিজ্ঞানী যখন গবেষণার কাজে একটা অন্ধ গলির মধ্যে আটকে পড়েছেন, যখন কোন দিকে কিভাবে এগোলে লক্ষ্যে পৌঁছবেন বুঝতে পারছেন না, তখন কোনো একটা অদ্ভুত ঘটনা তাদের সামনে নতুন রাস্তা খুলে দিয়েছে। কখনো স্বপ্নে পেয়েছেন নতুন পথের সন্ধান, কখনো বাচ্চা ছেলে মেয়েদের খেলনা দেখে বৈজ্ঞানিকের মাথায় ঝলসে উঠেছে নতুন আইডিয়া। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হলো। যেদিন আমার আর লরার মধ্যে ওই কথাবার্তা হচ্ছিল, ঠিক তার পরের দিনই আমাদের ইউনিটের কোঅর্ডিনেটর রুবেন বার্গ আমাকে ডেকে বললেন, ওহে ব্যানার্জি, আচ্ছা শোনো, তোমাকে নিজের কাজের বাইরে একটা কাজ একটু তুলে দিতে হবে, পারবে তো? শুনে যতটা খারাপ লাগার কথা অতটা খারাপ লাগলো না। নিজের কাজ বলতে তখন নোটবুকের পাতায় বল পয়েন্ট পেন ঘষে জিলিপির পর জিলিপি আঁকা, আর না হলে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকা। ভাবলাম একটু অন্যদিকে মন দিলে হয়তো ভালোই হবে, তাই জিজ্ঞেস করলাম, কি কাজ স্যার? তুমি এরিকা মেয়ারের নাম শুনেছ? আমি মস্ত বড় করে ঘাড় হেলালাম। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের যে কোনো ইউনিটে যে পড়তে কিংবা পড়াতে এসেছে কিংবা ওসব কিচ্ছু নয়, নিতান্ত ইনস্টিটিউটের লনের ঘাস ছাঁটতে এসেছে, তার পক্ষেও এরিকা মেয়ারের নাম না শোনাটা আশ্চর্য। উনি ছিলেন প্রতিভাবতী এক গবেষক। গবেষণার বিষয় ছিল ওই একটু আগে যা বলছিলে অ্যানথ্রোপোলজি, মানে নৃতত্ত্ব। উনি কাজ করতেন লিপজিগের হিউম্যান সায়েন্স ইউনিটে। এরিকার একটা বিখ্যাত থিওরি ছিল, বিভিন্ন উপজাতির মধ্যে প্রচলিত যেসব ফোকলোর অর্থাৎ লোককথা, সেগুলো মোটেই গাঁজাখুরি নয়। তাদের মধ্যে ইতিহাসের উপাদান লুকিয়ে রয়েছে। কিন্তু বিজ্ঞানের কোনো শাখাতেই শুধু থিওরিতে আটকে থাকলে তো চলে না, থিওরির সপক্ষে প্রমাণ জোগাড় করতে হয়। আর সেই সব প্রমাণ জোগাড় করতে এরিকা মেয়ার পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার গহন জঙ্গলে 6 বছরে 3 বার অভিযান চালিয়েছিলেন এবং এমন অকাট্য সব প্রমাণ নিয়ে এসেছিলেন যা সারা বিশ্বের অ্যানথ্রোপোলজিস্টদের টনক নড়িয়ে দিয়েছিল। 1982 সালে এরিকা মেয়ার তার জীবনের শেষ অভিযানটিতে যান, আর অভিযানটা ছিল ভারতে। তখন এরিকা মেয়ারের বয়স মাত্র 39, আর ছত্তিশগড় তখনও কিন্তু আলাদা রাজ্য হয়নি, পুরোটাই ছিল মধ্যপ্রদেশ। সেই মধ্যপ্রদেশের মারিয়া গোন্দ উপজাতির লোককথা নিয়ে গবেষণা করার জন্য এরিকা ভারতে এসেছিলেন ওই ধরো না 1982 সালের এপ্রিল মাসে। সঙ্গে এমন কেউ ছিল না যার সঙ্গে ইনস্টিটিউটের যোগাযোগ রয়েছে। পোর্টার, গাইড সবই রিক্রুট করেছিলেন এখান থেকেই।
ওই বছরের জুলাই মাস অবধি এরিকা নিজে টেলিফোনের মাধ্যমে ইনস্টিটিউটের তৎকালীন ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিন্তু তারপর একসময় হঠাৎই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আর জুলাইয়ের পর এরিকা যেন মধ্যপ্রদেশের জঙ্গলের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেলেন। ভূতাত্ত্বিক, নৃতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক এদের কাজের ধরনটাই এমন যে 2-4 মাস খবর না পাওয়া গেলে তা নিয়ে বাড়ির লোকেরাও মাথা ঘামায় না। আর অবিবাহিতা এরিকার বাড়ির লোক বলতে কেউই ছিল না। তার উপরে জুলাই মাস মানে ভারতে মৌসুমি বৃষ্টির সময়। এক গ্রামের লোকেরা তখন পাশের গ্রামেই যেতে পারে না, তো ইন্ডিয়া থেকে জার্মানি খবর যাবেই বা কি করে। তাই প্রথমে কেউ ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন বছর ঘুরে গেল তখন ইনস্টিটিউটের কর্তারা নড়ে চড়ে বসলেন। দিল্লির জার্মান কনসুলেট থেকে এরিকার যাত্রাপথের প্রতিটি জায়গায় সার্চ পার্টি পাঠানো হলো। আদিবাসীদের গ্রামে গ্রামে খবর নেওয়া হলো এবং মোটামুটি যা বোঝা গেল, তিলকগড় বলে একটা জায়গার কাছাকাছি গিয়ে কোনো অজ্ঞাত কারণে এরিকা তার দলের বাকি সবাইকে মালপত্র নিয়ে সবচেয়ে কাছের বড় শহর রায়পুরে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে তিনি ফিরে গিয়ে আবারও ওদের সঙ্গে যোগ দেবেন। এইটুকুই বলে এরিকা পিঠে একটা হ্যাভারস্যাক আর কাঁধে অনেক দিনের সঙ্গে হালকা স্প্রিংফিল্ড রাইফেলটা ঝুলিয়ে সামনের পাহাড়টায় চড়তে শুরু করেছিলেন। লেবার, পোর্টার, গাইড ওরাও ফিরে এসেছিল রায়গড়ে। জানো অর্ক, সেই পাহাড়টায় রাস্তা বলতে নাকি কিছুই ছিল না। তার উপরে বুনো মোষ আর ভাল্লুকের উৎপাত সাংঘাতিক। সর্বোপরি পাহাড়ের ওপাশে যে উপত্যকা, সেখানে নাকি বাইসন মারিয়াদের একটা উপজাতি বাস করত। বাইসন মারিয়াদের হিংস্র স্বভাবের জন্যে অন্য উপজাতির মারিয়ারাও তাদেরকে এড়িয়ে চলত। কাজেই সার্চ পার্টির লোকেরা ধরেই নিয়েছিল এরিকা মেয়ার ওই তিলকগড়ের পাহাড়ি জঙ্গলের মধ্যেই প্রাণ হারিয়েছেন। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের অফিসিয়াল গেজেটও সভ্য সমাজকে সেরকমটাই জানিয়ে দিল। আর সেই খবর শুনে এরিকার সহকর্মী পণ্ডিতেরা মনে মনে খুশি হলেন, কারণ কম্পিটিটর যত কমে ততই ভালো। কি তাই তো? হ্যাঁ, আমি অবাক হয়ে রাতুলদার কথা শুনছিলাম। ভাবছিলাম এরিকার দুঃসাহসের কথাও। নিজের কাজের প্রতি কতটা ডেডিকেশন থাকলে একজন মহিলা এইভাবে প্রাণ খোয়াতে পারেন কে জানে। রাতুলদা একবার উঠে গিয়ে কোথা থেকে যেন একটা রং চটা কাঁধ ব্যাগ নিয়ে ফিরে এলেন। দেখে মনে হলো ব্যাগটার ভেতরে ঠাসা কাগজপত্র রয়েছে। তারপর কি হলো রাতুলদা? তারপর এরিকা যেসব কাগজপত্র তার লোকেদের হাত দিয়ে রায়পুরে ফেরত পাঠিয়েছিলেন, দিল্লির জার্মান কনসুলেট সেগুলো উদ্ধার করে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে ফেরত পাঠিয়েছিলেন। কাগজগুলো এতদিন ইনস্টিটিউটের মহাফেজখানার এক কোণে ডাঁই হয়ে পড়েছিল। সেদিন আমাদের ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর রুবেনবার্গ আমাকে যে কাজটা দিলেন সেটা হলো এরিকা মেয়ারের সেই কাগজপত্রগুলো নেড়ে ঘেটে একটা মোটামুটি ইন্ডেক্স তৈরি করে দেওয়া। কারণ তার 3 মাস বাদেই মেয়ারের একটা ভারী গুরুত্বপূর্ণ আবিষ্কারের 50 বছর পূর্তি হওয়ার কথা ছিল। আর সেই উপলক্ষে দেশ বিদেশের কয়েকজন নামী অ্যানথ্রোপোলজিস্ট তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে লিপজিগ ইউনিটে আসছিলেন। তাদের যিনি দলপতি, তিনি বলেছিলেন মেয়ারের কাগজপত্রগুলো একবার চোখ বুলবেন। হামবারটাকে ফুটিয়ে দিতে পারতাম, কিন্তু সে বেটার আবার আমাদের চ্যান্সেলরের সঙ্গে খুব খাতির। কাজেই ভেবে দেখলাম একটা ইন্ডেক্স বানিয়ে রাখাই ভালো। হ্যাঁ মানছি, কিন্তু কাজটা অ্যানথ্রোপোলজির কোনো সেকেন্ড ইয়ারের স্টুডেন্টকে দিয়ে করালে আরও ভালো হতো নাকি? আপনার মনে আছে নিশ্চয়ই, আমার যেটুকু পড়াশোনা সবই বায়োসায়েন্স নিয়ে। আমি বুঝতে পারছি ব্যানার্জি, তোমার আত্মসম্মানে বাঁধছে, কিন্তু ব্যাপারটা হলো তুমি যা বললে আমি প্রথমে ঠিক তাই করেছিলাম।
দেখো, আমার বোধ বুদ্ধি তো তোমার থেকে কম কিছু নয়, তাই ডরোথি বলে একটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টকেই আমি কাজটা দিয়েছিলাম। হ্যাঁ, তো তো সেই গালে মেচেতাওয়ালা বেনি দোলানো খুকিটি বলল ওর মধ্যে রয়েছে এরিকার 2টি ফিল্ড নোটসের খাতা, যাতে পাতার পর পাতা অদ্ভুত সব গাছপালা, পোকামাকড় আর জীবজন্তুর ডেসক্রিপশন আর স্কেচ। তা কুকুমনির মনে হয়েছে সবকটাই হাইব্রিড, কিন্তু তারা রয়েছে প্রাকৃতিক পরিবেশে। অ্যানথ্রোপোলজির সেকেন্ড ইয়ারের ছাত্রীটি আদিবাসীদের গয়না, পোশাক, ঘাসের ঘাগড়া, কড়ির মালা এইসব চেনে, কিন্তু সে হাইব্রিড জীবজন্তু আর গাছপালার ইন্ডেক্স বানাবে কেমনে? তাই ভাবলাম তুমি তো এখন কাজের কাজ সেরকম কিছু করছো না, তাই তোমাকেই বলি। রুবেনবার্গের কথার শেষ দিকের খোঁচাটা গায়ে না মেখে আমি আধ খাওয়া সিগারেটটা এক টোকাতে জানলার বাইরে ফেলে দিয়ে রুবেনবার্গকে বললাম, বেশ, আর্কাইভে চাবিটা দিন আর একটা পারমিশন দিন। এই কাজে আমার স্ত্রী তথা সহকর্মিনী লরা স্প্রিংবার্গ আমাকে সাহায্য করবে। লরাও এই মুহূর্তে কোনো কাজের কাজ করছে না, তাই বলছিলাম আর কি। বেশ, তো ওকেও সঙ্গে নিয়ে নাও। দাদাবাবুরা, এই না আপনাদের খাবার। রাতুলদাকে কথা থামাতে হলো, কারণ তারক কাকা আমাদের দুজনের জন্য মিষ্টি আর শরবতের গ্লাস নিয়ে এসেছিলেন। তারক কাকা, চিলে ঘরের আলোটা একটু জ্বেলে দিয়ে যাও তো। আলোটা জ্বালার পর চিলে ঘরের খোলা দরজার মধ্যে দিয়ে এক ফালি আলো এসে ঠিক আমাদের কোলের কাছে এসে পড়ল। রাতুলদা খাওয়া শেষ করে সেই পুরনো ব্যাগটার মধ্যে থেকে একটা সস্তার বাঁধানো খাতা বের করে কোলের ওপর খুলে বসলেন। এটা কি রাতুলদা? একটু আগে বৈজ্ঞানিকদের জীবনে আশ্চর্য ব্রেক থ্রুর কথা বলছিলাম না? পরের 1 সপ্তাহ ধরে এরিকা মেয়ারের কাগজপত্র ঘাঁটতে গিয়ে আমরা সেই ব্রেক থ্রু পেয়ে গেলাম। অন্য সব কাগজের ইন্ডেক্স বানিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু যেটার কথা সেই ইন্ডেক্সে রাখিনি সেটা হলো এরিকা মেয়ারের ডায়েরি। সেই ডায়েরিতে আমরা যা চাইছিলাম তাই পেয়ে গেলাম। পেয়ে গেলাম এক আশ্চর্য দেশের হদিশ, যেখানে না 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 আমি অত গুছিয়ে বলতে পারবো না। এরিকার ডায়েরি থেকে আমি কিছু কিছু প্রাসঙ্গিক অংশ এই খাতাটায় কপি করে রেখেছিলাম। অনুবাদটা আমারই করা। আসলে জার্মান ভাষা চর্চার কাজটা একই সঙ্গে চালিয়ে গিয়েছিলাম আর কি। পড়ে দেখো কেমন হয়েছে। আমি পড়তে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই ডুবে গেলাম লেখার মধ্যে। আমার কান থেকে ইছামতির স্রোতের শব্দ মুছে গিয়ে ভেসে উঠল সেগুন বনের শুকনো পাতার মর্মর। স্টিমারের ভোঁ শুনে ভাবছিলাম অনেক দূর থেকে বুনো হাতির ডাক ভেসে আসছে বুঝি। আমি মনে মনে চলে গিয়েছিলাম মধ্যপ্রদেশের তিলকগড় উপত্যকার এক আদিবাসী গ্রামে। এরিকা মেয়ার লিখেছেন, 23শে জুলাই 1982। গত পরশু বাইসন মারিয়াদের গ্রাম সুনারিয়ায় এসে পৌঁছেছি। তিলকগড় থেকে পায়ে হেঁটেই চলে এলাম। অসুবিধে তো কিছুই হলো না। লোকে শুধুমুধু নানান রকম ভয় দেখায়। তবে হ্যাঁ, আমার লোকগুলোকে নিয়ে এলে অন্য অসুবিধে ছিল। বাইসন মারিয়াদের আচার আচরণ, ফুড হ্যাবিটস এসব ওদের সহ্য হতো না। কখন কি বলে বসতো, তাই থেকে ঝামেলা বেঁধে যেত। আদিবাসীরা নিজেদের সংস্কৃতির ব্যাপারে খুবই স্পর্শকাতর হয়। বাইসন মারিয়াও তার থেকে আলাদা কিছু নয়। 17 বছর ধরে পৃথিবীর নানান প্রান্তের আদিবাসীদের সঙ্গে মেলামেশা করার ফলে আমার মধ্যে এক ধরনের স্কিল তৈরি হয়ে গেছে। সবচেয়ে সন্দেহপ্রবণ একাল সেঁড়ে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের কাছেও আমি কয়েক ঘন্টার মধ্যে আপন হয়ে উঠতে পারি। সুনারিয়াতেও অন্যরকম কিছু হয়নি। এমনিতেই আমি দিব্যি রয়েছি। নিজের মতো করে ওদের ছেড়ে দেওয়া একটা কুঁড়ে ঘরে জিনিসপত্র সাজিয়ে নিয়েছি। তেল, নুন, আনাজ, মাংস সব কিছুই গ্রামের লোকেরা ঘরে পৌঁছে দিয়ে গেছে। ঠিক হয়েছে, মুংরি বলে একটা মেয়ে আমার সঙ্গে সবসময় থাকবে। আমি ঘোরাঘুরি করতে চাইলে আমার সঙ্গে যাবে, ঘরের কাজেও সাহায্য করবে। দিগন্তে মেঘের মতন পাহাড়,
গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কালহাজোরা। জল গভীর নয়, কিন্তু কাঁচের মতন স্বচ্ছ। জোরার ওপাশে গভীর বন। এসবও কম সুন্দর নয়, তবু এখানে এসে থেকে ভারী অস্বস্তি হচ্ছে। অস্বস্তিটা কেমন করে বোঝাবো জানি না। আমি সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করছি এই জায়গাটা অদ্ভুত, জায়গাটা বিষাক্ত। এই সুনারিয়া গ্রামের আকাশ, বাতাস, ঝর্ণা, গাছপালা সবকিছুই কোনো না কোনো বিষ বয়ে নিয়ে চলেছে। চোখ দিয়ে দেখছি এখানকার গাছপালার পাতায়, ঘাসে, বলকলে তুঁতের সবুজ রং, তার মানে বিষ। আমি নিঃশ্বাস নিলে মিথেনের ঝাঁঝালো গন্ধ পাচ্ছি। এক গ্লাস জল খেলেও যেন শিশের স্বাদে ভরে উঠছে ঠোঁট থেকে আলজিভ। কিন্তু এগুলো নিশ্চয়ই আমার কল্পনা। অত বিষ শরীরে ঢুকলে আমি এমন সুস্থ স্বাভাবিক থাকতেই পারতাম না। আমার শরীরে তো কোনো কষ্ট নেই, কারোরই নেই। ওই তো মারিয়াদের বাচ্চারা উঠোনে খেলা করছে, পুরুষ আর মেয়েরা কাঠ কাটছে, মহুয়া কিংবা তেন্দু পাতা তুলে আনছে, জঙ্গলের কিনারায় গরু মোষ চড়ছে। সবাই সুস্থ, সবকিছুই স্বাভাবিক। 27 জুলাই 1982। গত এক সপ্তাহে মুংরিকে সঙ্গে নিয়ে সুনারিয়ার বাড়িতে বাড়িতে অনেক ঘুরলাম। কথা বললাম সব বয়সের নারী পুরুষের সঙ্গে, বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে। আসলে ওদের দেবতাকে নিয়ে যে গানগুলোর টেক্সট আমার হাতে এসেছে, তাদের মর্মোদ্ধার করতে গেলে বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলাই ভালো। ওই গানের টানে, কিংবা বলা ভালো গান গেয়ে যে গল্পটা ওরা বলে তার টানেই আমার এখানে আসা। সেই গানে সুনারিয়া গ্রামের মারিয়ারা তাদের দেবতার কথাই বলে। তিনি নাকি এক অপরূপ দেবতা, তার রূপ, তার পৌরুষ অনন্য। পৃথিবীর প্রায় সব আদিবাসী গোষ্ঠী নিজেদের কোনো না কোনো পশু বা গাছের সন্তান হিসেবে কল্পনা করে। যখন পশুকে আদিপিতা হিসেবে কল্পনা করে, তখন তার পিছনে লুকিয়ে থাকে সেই পশুর শক্তি কিংবা অন্য কোনো বিশেষ ক্ষমতাকে নিজেদের মধ্যে পাওয়ার ইচ্ছা। যখন গাছকে কল্পনা করে, তখনও তাই। এই পশু কিংবা গাছের প্রতীক তারা নিজেদের শরীরে উল্কি করে এঁকে নেয়, বাড়ির সদর দরজার কাঠে খোদাই করে রাখে। এমনকি গ্রামের মাঝখানে কাঠের খুঁটির ওপরেও খোদাই করে রাখে আদি পিতার মূর্তি। এগুলোকে বলা হয় ওই গোষ্ঠীর টোটেম। আমাজনের জঙ্গলে বসবাস করে যারা, সেরকম অনেক আদিবাসী গোষ্ঠীরই টোটেম জাগুয়ার। একইভাবে ভারতীয় আদিবাসীদের মধ্যে একাধিক গোষ্ঠীর টোটেম বুনো মোষ, কখনো বাইসন। সুনারিয়ার টোটেমের বিশেষত্ব হল তিনি সম্পূর্ণ পশু নন। তিনি অর্ধেক মহিষ এবং অর্ধেক মানুষ। সমস্যা হচ্ছে, গ্রামের কোনো মানুষ, এমনকি বৃদ্ধ বৃদ্ধারাও তাঁর সম্বন্ধে কিছুই বলতে চান না। 30 জুলাই 1982। আরও একটা কাজ করছি। ঘুরতে ঘুরতে কোনো অদ্ভুত পোকা, গাছ কিংবা ছোটোখাটো পাখি বা জন্তুর দেখা পেলে তাদের স্কেচ করে রাখছি। প্রাণী বা উদ্ভিদ বিজ্ঞান সম্বন্ধে আমার জ্ঞান প্রায় শূন্য, তবু সারা পৃথিবীর নানান জঙ্গলে তো কম ঘুরে বেড়াইনি, তাই সাধারণ পশু পাখি গাছপালাগুলোকে ভালোই চিনি। কিন্তু এখানে এই সুনারিয়ার আশেপাশে যে জঙ্গল, সেখানে অনেক সময় এমন কিছু দেখছি যেগুলোকে সাধারণ বলে মনে হচ্ছে না। এঁকে নিচ্ছি তাদের ছবি, ফিরে গিয়ে আমার বটানি বা জুওলজির সহকর্মীদের দেখাবো। এই এখনই যেমন নদীর ধারে বসে রয়েছি আর দেখছি একটা স্নেক লিলির ঝোপ। স্নেক লিলির সাদা ফুল আমি চিনি, সাপের ফনার মতন চেহারা। কিন্তু এখানে চেহারা ঠিক থাকলেও ফুলগুলোর রং দেখছি টকটকে লাল,
একদম ওই পাশের জবা গাছে যে ফুলগুলো ফুটেছে ওইগুলোর মতন লাল। জবার রংটাই কি স্নেক লিলির গায়ে এসে লাগছে? এরকম হয়? তাও যদি বা হয়, কিন্তু ওই যে ওখানে একটা খরগোশের সঙ্গে একটা বেজি সঙ্গম করছে, ওটা কেমন করে সম্ভব হচ্ছে? মনে পড়ে গেল কয়েকদিন আগে কয়েকটা বাচ্চা বেজিকে আমাদের উঠোনে ঘুরতে দেখেছিলাম, যাদের গায়ের লোম ধপধপে সাদা, খরগোশের মতন। তখন কিছু ভাবিনি, ভেবেছিলাম বাচ্চাগুলো বোধহয় অ্যালবিনো। এখন তো মনে হচ্ছে ওগুলো বেজি আর খরগোশের হাইব্রিড। সেটাও কি হয়? শরীরে একটা অস্বস্তি ঘনিয়ে উঠছে। সেটার ধরনটা আমি চিনি। এটা ঠিকই যে অনেক দিন আমার এই দেহ উপবাসী আছে, কিন্তু আমি যখন কাজের মধ্যে থাকি তখন আমার মাথাই শুধু কাজ করে, হরমোন গ্ল্যান্ডগুলো ঘুমিয়ে থাকে। এই প্রথম ফিল্ডে এসেও আমার অসম্ভব সঙ্গমের ইচ্ছে জাগছে। না, মনটাকে অন্যদিকে ঘোরাতে হবে। এখানে আমার পছন্দের পুরুষ পাবো কোথায়? এইভাবে আলস্যে কেটে গেল অনেকটা সময়। একটা ছোট পাথরের ওপর বসেছিলাম। মুংরি আমার পিছনেই ঘাস জমির ওপরে ঘুরতে ঘুরতে গুনগুন করে গান গাইছিল আর ঝোপের মধ্যে বুনো কুল খুঁজছিল। ভাবলাম ওকে ডেকে নিয়ে ঘরে যাই, বেলা হয়েছে। কিন্তু হুমা, মুংরিকে আর কোথাও খুঁজে পাই না। গলা তুলে ডাকলাম, মুংরি, মুংরি! সাড়া নেই। খুব ভয় পেয়ে গেলাম। মেয়েটার কিছু হলো না তো? চারিদিকে কত বিষাক্ত সাপ, চিতা, বুনো শুয়োরের আনাগোনা। আমি মুংরির খোঁজে ঝোপ থেকে ঝোপে প্রায় দৌড়ে বেড়াতে শুরু করলাম। মুংরি, মুংরি! তারপর হঠাৎ দেখলাম নদীর ধারে কয়েকটা পাথরের আড়াল থেকে ওর পা দুটো বেরিয়ে আছে, স্থির আর উদম দুটো পা। আমি ভেবেছিলাম ও মরে গেছে, নিশ্চয়ই মরে গেছে। কিন্তু ওর মুখের ওপর ঝুঁকে পড়ে দেখলাম ও ঘুমোচ্ছে। আমি নিজে একজন নারী। মুংরির এই ঘুম আমি চিনি। ওর দুই উরু খুবই নিন্দিত ভঙ্গিতে বিস্তৃত হয়ে রয়েছে। ওর একটা হাতও ছড়ানো রয়েছে পাশে, যেন ওই বাহুর উপরে কারুর মাথা রাখার কথা ছিল। খোলা বুকের উপর কয়েকটা নখের আঁচড়ের দাগ, খোলা উরুতেও। এই ঘুম রতি ঘুম। ঠোঁটে একটা আলতো সুখের হাসি জড়িয়ে মুংরি রতি ঘুমে পাথর হয়ে রয়েছে। কিন্তু পুরুষ কোথায়? এই নদীর তীরে ছোটখাটো কিছু ঝোপঝাড় আর পাথরের টুকরো ছাড়া এমন কোনো আড়াল নেই যেখানে একটা মানুষ লুকিয়ে থাকতে পারে। তাহলে কে ওকে এই গভীর সঙ্গম সুখ দিল? হঠাৎ চোখে পড়ল মুংরির ঠিক পাশ থেকে শুরু হয়ে এক সারি থাবার ছাপ বালি মারিয়ে চলে গেছে জলের দিকে, যেন সেই চতুষ্পদ জন্তু তীর তীরে জলের স্রোত পেরিয়ে মুংরির কাছে এসেছিল, আবার ওই পথেই ফিরে গেছে। ঠিক তখনই মুংরি ধর্মর করে উঠে বসে গায়ের কাপড় টাপড় ঠিক করে নিল। তারপর বলল, দেখছেন কেমন ঘুমিয়ে পড়ছিলাম। ওর পাশে হাঁটতে হাঁটতে আমি ওর গা থেকে একটা বুনো গন্ধ পেলাম। আমার ভালো লাগলো গন্ধটা। বুঝতে পারলাম সেই গন্ধে আমার যোনিপথ পিচ্ছিল হয়ে উঠছে। আমি এরিকা মেয়ার, নৃতত্ত্বের গবেষিকা, ঈর্ষা করছি ওই আদিবাসী মেয়ে মুংরিকে। এও কি সম্ভব? কি বলছো দিদি? হ্যাঁ, না কিছু না। তোর বুকে এমন টাটকা আঁচড়ের দাগ কেন রে? পয়লা অগস্ট 1982 দুপুর 2:30। কাল রাত থেকে ঘোরতর বর্ষা নেমেছে।
খোলার চালের ওপর মুষলধারে বৃষ্টির শব্দে ঘুম আসছিল না। ওদিকে মুংরি দিব্যি মেঝে ওর বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। শুয়ে শুয়ে একটা কথা ভাবছিলাম। আমার পড়াশুনোর কাজেই আমাকে নানান ধর্মের নানান রকমের সৎকারের পদ্ধতি খুব কাছ থেকে দাঁড়িয়ে দেখতে হয়েছে। আমি শ্মশান দেখেছি, গোরস্থান দেখেছি, পার্সিদের টাওয়ার অফ সাইলেন্স দেখেছি এই সব জায়গাগুলো খুব উর্বর হয়। মৃত শরীরের শোটিত পচিত অবশেষ কোনো না কোনোভাবে মাটিতে মিশে সেই মাটিতে লকলকিয়ে ওঠে গাছপালা আর ঘাস। সুনারিয়া যেন সেই রকম এক সৎকার স্থল। এখানে বাইরের রূপের আড়ালে সারাক্ষণই এক পচন ঘটে চলেছে। আর সেই জন্যেই যেন এখানকার মাটি এত উর্বর। না, শুধু মাটিই উর্বর নয়, এখানকার নদীতে মাছ কিলবিল করে, গাছের বাকল ছাড়ালেই দেখা যায় লার্ভার কলোনি, সন্ধ্যের বাতাস ঠিক ঠিক করে উড়ন্ত কীটপতঙ্গে। প্রাণ প্রাণ প্রাণের বন্যা চতুর্দিকে। জন্ম জন্ম, এত জন্ম কোথাও দেখিনি। বিষাক্ত এই গ্রাম। বিষের সঙ্গে জন্মের বিরোধ নেই। বেশ্যাপাড়ার গলিতে কি সিফিলিসের বিষ আর জারদ শিশুরা একসঙ্গে খেলে বেড়ায় না? 2রা অগস্ট 1982, সন্ধে 7টা। আজ দেয়াসির কাছে গিয়েছিলাম। দেয়াসি মানে দেবাংশী, দেবতার অংশ। দেয়াসি কিন্তু সামানের থেকে আলাদা। সামান বা ওঝা হচ্ছে একই সঙ্গে আদিবাসীদের পুরোহিত এবং চিকিৎসক। এখানে তিনিই মারিয়াদের লিঙ্গিয়া গানে বর্ণিত সমস্ত দেবতা এবং অপদেবতার পুজো করেন। ঝাড়ফুঁক, জল পড়া, তেল পড়া আর পাতালতার ওষুধ দিয়ে রোগের চিকিৎসাও তারই কাজ। বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদিও। সুনারিয়ার সামানের সঙ্গে তো প্রথম দিনেই দেখা করেছিলাম। সামান লোকটার বয়স আমার মতোই হবে। নেশাগ্রস্ত অবস্থায় একঘেয়ে সুরে অজস্র গল্প বলে যাচ্ছিল, আর আমি শর্ট হ্যান্ড নোটস নিচ্ছিলাম। মুংরি ঘরের অন্য একটা কোনায় হাত জোর করে বসে ভয়ে ভয়ে সব শুনছিল। কিন্তু যেই না বলেছি আমি একবার টিলার মাথায় মহিষ দেবতার মন্দিরে যেতে চাই, অমনি মুংরি আর সামান একসঙ্গে হাহা করে উঠল। এই এই এই, খবরদার খবরদার, অমন কাজ করবেন না। না না বাবু, ও মন কাজ করবেন না। মেয়েদের ওদিকে তাকানোই বারণ, যাওয়া তো দূরের কথা। ছেলে মেয়ের মধ্যে তফাৎ করে এমন কিছু শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। কেন? মেয়ে হয়েছি তো কি হয়েছে? না তা নয়, আমরাও তো যাই না, দরকারটা কি? এই তো আমার ঘরে মহিষ দেবতার টোটেম রাখা রয়েছে, আপনি সেটাই দেখুন না। ও টোটেম আমি আগেই দেখেছি। সম্ভবত ইউক্যালিপটাসের গাছের গুঁড়ি খুঁদে বানানো একটা মূর্তি। সাদা কাঠ দিয়ে মূর্তি বানানোর কারণটা বুঝতে পারছি। ওদের সমস্ত গানে আর গল্পে মহিষ দেবতাকে শ্বেতকায় বলেই বর্ণনা করা হয়েছে, তাই সাদা কাঠের মূর্তি। মোষের মাথাটা যথাসম্ভব ভয়ঙ্কর করে বানিয়েছে। মানুষের শরীরটা একেবারেই যা তা। পাত্তা না দিয়ে আমি আবার জিজ্ঞেস করলাম, যাব না কেন? ভয়টা কিসের? উনি দেয়াসি পছন্দ করেন না। কে এই দিয়াসি? তিনি মহিলা না পুরুষ? দেয়াসি ওই টিলার জঙ্গলের রক্ষক, একজন মহিলা। কতদিন ধরে উনি ওখানে আছেন? বহু বছর। আমি, আমার বাবা, দাদু সবাই ওই টিলার মাতার মন্দিরে দেয়াসিকে দেখেছি। ওনাকেও এক দেবী বলতে পারেন, দেবতারই তো অংশ। দেবতার মতোই গোড়া ওর গায়ের রং। এইটুকু বলে ফেলেই সামান জিভ কাটল। ওদিকে মুংরির মুখ থেকেও ইস করে একটা আওয়াজ বেরিয়ে এলো। বুঝলাম নেশার ঘোরে এইমাত্র সামান যেটা বলে ফেলল সেটা ওদের টপ সিক্রেট, বাইরের লোকের সামনে বলা বারণ। আমি মুখে কিছু বললাম না।
এমনই হাবভাব করে রইলাম যেন কথাটা খেয়ালই করিনি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মনের ভিতরে কৌতূহলের নতুন করে জ্বালা মুখ খুলে গেল। এই মধ্যপ্রদেশের গহন জঙ্গলে সেতুকায়া মহিলা কোথা থেকে আসেন? দ্বিতীয় কথা, এটা অবশ্য সামানের নেশার ঘোরে অতিশয়োক্তিও হতে পারে। কয়েকশো বছর ধরে দেয়াসি মহিলা বেঁচে আছেন কেমন করে? সেই প্রথম দিন থেকেই তককে তককে ছিলাম, একবার টিলার মাথায় ওই মহিষ দেবতার মন্দিরে যাব। সুযোগ এসে গেল আজ সন্ধ্যের পর। আজ মারিয়াদের শিকার উৎসব। গ্রাম ফাঁকা করে ওরা চলে গেছে বনে। আর এটা লিখতেও কেমন লাগছে, বন থেকে অনেক কিছু ঢুকে পড়েছে গ্রামে। অনেক যৌনতা, অনেক অশ্লীলতা, অনেক মৈথুন। একটা সময় আর পারলাম না। ব্রিচেস আর জ্যাকেট গায়ে চড়িয়ে তার উপর একটা অয়েল ক্লথের দোলাই জড়িয়ে বেরিয়ে পড়লাম। বেরোনো মাত্রই একটা হাওয়া আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ গুঁজে দিল। চারিদিকে যে বর্ষার ভিজে হাওয়া বইছিল, তার থেকে ওই হাওয়াটার গন্ধ ছিল আলাদা। মধু, শালফুল আর কামুন্নত্ব মত্তা হাতির রক থেকে যে আঠালো রস ঝরে পড়ে, সেই সব কিছুর গন্ধ মিলিয়ে সেই গন্ধের একটা শরীর গড়ে উঠেছিল। আমি স্পষ্ট টের পাচ্ছিলাম সবল পেশল হাতে আমার কোমর জড়িয়ে ধরে সেই হাওয়াটাই আমাকে টেনে নিয়ে চলেছিল ওই মহিষ দেবতার টিলার দিকে। কেমন করে যে ওই টিলার চূড়ায় পৌঁছেছিলাম এখন আর মনে পড়ছে না। পথের মধ্যেই বৃষ্টি নেমেছিল। মাটির পথ পিছল হয়ে গিয়েছিল। মনে হয় আমি পড়েও গিয়েছিলাম কয়েকবার, তবু থামিনি। চলতে চলতে একসময় টিলার মাথায় একটা খোলার চালের বড় ঘরের সামনে গিয়ে পৌঁছেছিলাম। তারপর আর পারলাম না। ওই দাওয়ার মাটির মেঝের উপরেই আমি হাঁটু গেড়ে বসে হাঁপাতে লাগলাম। লম্বা দালানের এক কোণায় একটা আগুনের কুণ্ডের মধ্যে শালের আঠা আর ইউক্যালিপটাসের কাঁচা ডাল জ্বলছিল। যখন একটু শক্তি ফিরে পেলাম, মুখ তুলে চারিদিকে তাকাতে পারলাম, তখন সেই অগ্নিকুণ্ডের কম্পমান আলোয় প্রথমেই চোখে পড়ল বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে এক শ্বেতাঙ্গিনী মহিলা, ভরা যুবতী, দুধের স্বরের মতন সাদা চামড়া, গোমেদের মতন বাদামি চোখের মণি, বুকে আর পিঠে লুটিয়ে পড়া চুলের গুছি দেখলে বোঝা যায় স্বর্ণকেশিনী। উনি এগিয়ে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। তারপর রুক্ষ গলায় বিশুদ্ধ জার্মানিতে প্রশ্ন করলেন, এখানে কেন এসেছ? মরবার স্বাদ হয়েছে? আমি ওর বাড়িয়ে ধরা হাত ধরে উঠে দাঁড়ালাম। আপনি জার্মান? হ্যাঁ, আমি জানি তুমি 1 সপ্তাহের ওপরে নিচের গ্রামে রয়েছ। এও জানি তোমাকে বারণ করা হয়েছিল এখানে আসতে, তবু কেন এলে? কথা বলতে বলতে আমি ওর পিছন পিছন ঘরের ভিতর ঢুকলাম। দেখলাম ভেতরটা অন্য যে কোনো আদিবাসী মন্দিরের মতো করেই সাজানো। ছাদের শালকাঠের কড়ি থেকে দুটো বড় বড় লণ্ঠন ঝুলছিল। চেরা বাঁশ দিয়ে মজবুত করে তৈরি দেওয়ালের গায়ে ঝোলানো ছিল মাদল আর নাকাড়ার মতন বাদ্যযন্ত্র। কিছু আদিম অস্ত্রশস্ত্র আর মানুষের করটি। ঘরের মাঝখানে ছিল মহিষ দেবতার সাদা কাঠে গড়া মূর্তি। ভাবছিলাম সামান কেন দিয়াসির বয়স নিয়ে অমন মিথ্যে কথাটা বলল। ওর বাবা দাদু সবাই নাকি এই দিয়াসিকেই দেখেছে। তা কখনো হতে পারে? এর বয়স তো 30 বছরের একটুও বেশি নয়। আমাকে চুপ করে থাকতে দেখে দিয়াসি আবার প্রশ্ন করলেন, কেন এলে? উত্তরে আমি অনেক কিছুই বলতে পারতাম। বলতে পারতাম আমার পরিচয়, আমার গবেষণার কথা। উনি নিশ্চয়ই বুঝতেন, কারণ
ওকে দেখে আর সামান্য যেটুকু কথা শুনেছি তার থেকে বুঝতে পারছিলাম উনি শিক্ষিতা, কিন্তু আমার মুখ দিয়ে সত্যি কথাটাই বেরিয়ে গেল। আমি ইচ্ছে করে আসিনি, আমাকে কে যেন টেনে নিয়ে এলো। উনি কিছুক্ষণ তীব্র চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর আরো ভালো করে দেখার জন্যেই যেন আমার একদম গা ঘেঁষে দাঁড়ালেন। আপনি কে? এই আদিম গ্রামে এক বিদেশিনী, আপনি এখানে কি করছেন? উনি দুহাত দিয়ে আমার দোলাইটা সরিয়ে দিতে দিতে বললেন, বিদেশিনী ছিলাম কখনো, আজ আমি দেয়াসি। ইনি দেয়াসি? অবাক হয়ে গেলাম। সামান্ত তাহলে গোরা রঙের ব্যাপারে মিথ্যে কথা বলেনি। যদিও এনার বয়স কিছুতেই 50-এর বেশি বলে কল্পনা করা যাচ্ছিল না। সে তো আজকে, কিন্তু কোনো এক সময় তো আপনি জার্মানিতে ছিলেন। কত বছর আগে? এখানে এলেন কিভাবে? দেয়াসি কথা বলছিলেন ঠিকই, কিন্তু ওর হাত দুটো ব্যস্ত ছিল আমার জ্যাকেটের বোতাম খোলার কাজে। বোতামগুলো খুলতে খুলতেই উনি বললেন, এটা কত সাল? 1982। 53 বছর আগে এখানে এসেছিলাম, তারপর আর ফিরে যেতে পারিনি। উন্মাদ। 53 বছর আগে ওর মায়েরই জন্ম হয়েছিল কিনা সন্দেহ। কেন এসেছিলেন? কেন ফিরেই বা যেতে পারলেন না কেন? দেয়াসি ইতিমধ্যে আমার শার্টটাকে দুহাত দিয়ে টেনে ওপরে তুলে দিয়েছিলেন। ঝুঁকে পড়ে দেখছিলেন আমার বুক আর নাভির চারপাশের জায়গাটা। তারপর উনি আমার কপালে ওর হাতের উল্টো দিকটা ঠেকিয়ে তাপ নিলেন। তোমারও তো আর ফেরা হবে না, বসো এখানে, বসো বসো বসো। ঘরের এক কোণায় চওড়া শালকাঠের তক্তা পাশাপাশি জুড়ে, তার উপরে শুকনো খড় আর একটা সস্তার চাদর বিছিয়ে বিছানা তৈরি করা ছিল। সেখানেই উনি আমাকে হাত ধরে বসালেন। আমি শার্ট আর জ্যাকেট যথাস্থানে ফিরিয়ে এনে ওর পাশে বসলাম। উনি বললেন, সরি, তুমি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলে, আমি উত্তর দিইনি। আসলে আমি আগে নিশ্চিত হয়ে নিলাম তোমাকে উত্তর দেওয়া যায় কিনা। কি দেখলেন? দেখলাম তোমাকে বলা যায়। সত্যি কথা বলতে কি আমাকে বলতেই হবে, কারণ তুমি তার নির্বাচিত। কার? মহেশ দেবতার। তিনি কি সত্যি আছেন? টিলার শীর্ষ থেকে ঢালু হয়ে চারিদিকে নেমে গিয়েছিল ঘাস জমি। এই বর্ষায় সেই জমিতে মাথা তুলেছিল প্রায় কোমর সমান উঁচু ঘাস আর কাশের ছোপ। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম মন্দির চত্বরের বেড়ার ওপাশে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক পাল বুনো মোষ। তাদের পালিশ করা শিঙে আর চামড়ায় বিদ্যুতের নীল আলো ঠিকরে যাচ্ছিল। ওরা আমাকেই দেখছিল। দুই বিদ্যুৎ চমকের মধ্যবর্তী সময়ে জোড়া জোড়া সবুজ চোখের দৃষ্টি পুড়িয়ে ফেলছিল আমাকে। আমার নাম এলফ্রিডে, হঠাৎ বলে উঠলেন সেই মহিলা। নিজেকে যিনি এতক্ষণ বলছিলেন দেয়াসি, পদবিটা আর বলছি না, প্রয়োজন নেই। কোন পরিবারে জন্মেছিলাম, কোথায় বিবাহ হয়েছিল, কোন শহরে, কিছুই না। শুধু এইটুকু বলে রাখি, আমার স্বামী ছিলেন
জার্মানির এক ধনী পরিবারের সন্তান, কিন্তু তার রক্তে আর্য বিশুদ্ধতা ছিল না। বিয়ের পরে জানতে পেরেছিলাম তার পূর্বপুরুষের মধ্যে কেউ স্পেন দেশের কোনো রমণীকে বিবাহ করেছিল, কেউ ফ্রান্সের। আমি মনস্থির করেছিলাম ওই লোকটার সন্তানের মা আমি হব না। আমার নিজের আর্য গরিমা ছিল। আমি চেয়েছিলাম শুদ্ধতম শুক্রবীজ। তুমি কি জানো, আমি একা নই। সেই সময়ে জার্মানির বহু নারী এই স্বপ্নে বিভোর ছিল। আমাদের মধ্যে শুদ্ধতার এই স্বপ্নটা একটা পাগলামের পর্যায়ে চলে গিয়েছিল। আমরা রক্ত মাংসের কোনো পুরুষকেই বিশ্বাস করতে পারতাম না। কে জানে কোন শাখা প্রশাখায় কোন অনার্য রক্ত ঢুকিয়ে গিয়েছে তার শরীরে। আমরা দেবতার সঙ্গে সঙ্গমের স্বপ্ন দেখতাম, চাইতাম দেবতার মতোই সুন্দর, বলশালী আর মেধাবী সন্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে আমার মতো অভিজাত বংশের নারীদের একটা গোপন সংগঠন গড়ে উঠেছিল। বিশুদ্ধ আর্য পুরুষের সন্ধান কোথায় পাওয়া যেতে পারে তা নিয়ে রীতিমতন গবেষণা চালিয়েছিলাম আমরা। কয়েকটা জায়গার কথা উঠে এসেছিল, যার মধ্যে অন্যতম ছিল তিব্বত। হ্যাঁ জানি, আমি একজন নৃতাত্ত্বিক, এটা আমার বিষয়। লোককথায় বলে ঐশ্বরিক বজ্রের আগুনে আটলান্টিক নগরী যখন ধ্বংস হয় তখন সেখানকার কিছু অধিবাসী তিব্বতে আশ্রয় নিয়েছিল। 1938 সালে নাৎসি জার্মানির দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হিমলার স্বয়ং 5 জন বৈজ্ঞানিকের একটা দলকে তিব্বতে পাঠিয়েছিলেন সেই গোপন আর্য গ্রাম খুঁজে বের করার জন্য। বিশ্বযুদ্ধের দামামা বেজে যাওয়ায় দলটা তাদের কাজ অসমাপ্ত রেখেই চলে যায়। বাহ 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 বাহ, তুমি তো অনেকটাই জানো দেখছি। এই একইভাবে অন্য আরেকটা লোককথা বলে আলেকজান্ডারের ভারত অভিযানের সময় তার কয়েকজন সেনাপতি দলত্যাগ করে লাদাখের একটা অঞ্চলে স্থায়ীভাবে থেকে যান। আমাদের মধ্যে কয়েকজন মেয়ে সেই লাদাখের গ্রামগুলোতেও যায় শুদ্ধতম আর্য শুক্রবীজের সন্ধানে। আর আমি আসি এইখানে, এই সুনারিয়া গ্রামে। কেন? বলছি। এলফ্রিডে একটা তামার ঘটি থেকে এক ঠুক জল খেলেন। সেই সময়ে এক বিখ্যাত ভারতীয় ফোকলোরিস্ট, তার নামটা বলছি না, তিনি ছিলেন আমার এজেন্ট, বুঝেছ? আমার হয়ে তিনি খুঁজে দেখছিলেন তিব্বত কিংবা লাদাখের গ্রামগুলোর মতো আর কোনো অঞ্চলের লোককথায় স্বর্গচ্যুত দেবতাদের কথা রয়েছে কিনা। তিনি আমাকে একদিন এই সুনারিয়া গ্রামের কথা জানালেন। বললেন, এক আশ্চর্য গ্রাম, প্রজনন বিজ্ঞানের সমস্ত ধারণা এখানে এলে তছনছ হয়ে যায়। তা হোক, ওসবে আমার কোনো আগ্রহ ছিল না, কিন্তু তিনি যখন বললেন এখানে এখনো এমন এক দেবতা সশরীরে রয়েছেন যিনি নারীদের গর্ভে সন্তান উৎপাদন করতে পারেন, তখন আমি ভাবলাম একবার চান্স নিয়েই দেখি না। কি দেখলেন? কারণ তিনি যা দেখেছিলেন আমি নিজেও ততক্ষণে তা দেখতে পাচ্ছিলাম। বেড়ার ওপাশে সেই বুনো মহিষদের দলের মধ্যে থেকে নিজেকে আলাদা করে নিয়ে সামনে এগিয়ে আসছেন একজন শ্বেতকায় দেবতা।
সোনারিয়া গ্রামের টোটেমে যার একটা অক্ষম অনুকরণ আমি দেখেছিলাম, তার পায়ের পাতা থেকে গলা অবধি নিখুঁত এক মানুষের শরীর। মিকেলেঞ্জেলোর তৈরি ডেভিডের মূর্তি দেখেছ তো? সেই ডেভিডের মতন রূপবান শরীর, কিন্তু গলার উপরে মাথাটা বুনো মহিষের। 3রা অগস্ট 1982 এলফ্রিডে মারা গেছেন। কাল দেয়াসির ঘরেই থেকে গিয়েছিলাম। দেয়াসি এলফ্রিডে নিজের হাতে আমাকে বুনো ফুলের মালা, ফুলের মুকুট, ফুলের বালা পরিয়ে নতুন বউয়ের মতন করে সাজিয়ে দিয়েছিলেন। তার আগে কাঠের আগুনে তামার পাত্রে জল গরম করে আমাকে স্নান করিয়ে দিয়েছিলেন। সারা গায়ে মাখিয়ে দিয়েছিলেন নাম না জানা বনজ সুগন্ধি। আমার ইউরোপীয় পোশাক খুলে একটাই স্বচ্ছ রাত পোশাক পরিয়ে দিয়েছিলেন, যেটা সম্ভবত কোনো গাছের বাকল দিয়ে তৈরি। তারপর আমার চোখের সামনেই তিনি বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে গিয়েছিলেন মন্দির আর অরণ্যের সীমানায়, যেখানে তখনও কোষ্ঠী পাথরের মূর্তির মতন দাঁড়িয়েছিল বুনো মোষের পাল, আর তাদের মাঝখানে শ্বেত পাথরের মূর্তির মতো সেই নরমহিষ। এলফ্রিডে শটান সেই মহিষ দেবতার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলেন। মহিষ দেবতার মাথাটা একবার মাটির কাছে নেমে এলো, যেন এলফ্রিডের কোলে মাথা রাখলেন তিনি। পর মুহূর্তেই মাথাটা একটা ছটকায় সোজা হয়ে গেল, আর এলফ্রিডের শরীরটা বাতাসে একটা প্যারাবোলা এঁকে মিলিয়ে গেল গভীর খাদের মধ্যে। একটা আর্ত চিৎকার, তারপর আবার সব চুপ। শুধু গাছের পাতায় বৃষ্টি পড়ার ঝরঝর শব্দ, যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে জঙ্গলে ফিরে গেল বুনো মোষের পাল। শুধু মহিষ দেবতা ধীর পদক্ষেপে এসে উঠলেন দেয়াসির ঘরে। সবল 2 বাহুতে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর আমার আর কিছু মনে নেই। তবে সকালে ঘুম ভাঙার পরে বুঝলাম, কাল রাতে যা যা দেখেছিলাম তার সবটাই সত্যি, কিছুই স্বপ্ন নয়। সবচেয়ে বড় কথা, মহিষ দেবতা আমাতে উপগত হয়েছিলেন। আমার শরীরে তার স্পষ্ট চিহ্ন রয়েছে। একটু বাদেই নিচের গ্রাম থেকে একটা ছোট্ট শোভাযাত্রা এই টিলার মাথায় মন্দিরে উঠে এলো। সেই দলের মধ্যে ছিল ওদের সামান, নুংরি আর মাত্র 2 জন যুবক। তারা আমাকে নতুন দেয়াসি হিসেবে পুজো করল। আমি কোনো কিছুতেই বাধা দিলাম না, কারণ বুঝতে পারছিলাম আমি আর বৈজ্ঞানিক এরিকা মেয়ার নই, আমি দেয়াসি। এখানেই আমাকে থেকে যেতে হবে, বেঁচে থাকতে হবে দেবতার নর্ম সহচরী হিসেবে, যতদিন না আরেকজন নির্বাচিতা এসে দেয়াসির আসন গ্রহণ করে। তারপরে আমার মুক্তি, আমার মৃত্যু। মুংরি যখন ফিরে যাবে তখন ওর হাতে আমার এই ডায়েরিটা তুলে দেব, বলবো আমার আর সব জিনিসের সঙ্গে এটাকেও পুড়িয়ে ফেলতে। এখানেই এরিকা মেয়েরের ডায়েরির অনুলিপি শেষ হয়েছিল। আমি খাতাটা রাতুলদাকে ফেরত দিয়ে বললাম, বোঝাই যাচ্ছে মুংরি এরিকা মেয়েরের কথা অমান্য করে তার যাবতীয় কাগজপত্র কোনো কাছের শহরে পৌঁছে দিয়েছিল, আর সেখান থেকে সেগুলো আবার ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে পৌঁছে গিয়েছিল। একদম ঠিক। কিন্তু তারপর কি হলো? আপনারা সোনারিয়া গ্রামে গিয়েছিলেন? গিয়েছিলাম। 2011 মার্চ মাসে আমি আর লরা সোনারিয়ায় পৌঁছেছিলাম। দেখেছিলাম এরিকা মেয়ার জায়গাটার সম্বন্ধে যা লিখেছিলেন তার এক বিন্দু মিথ্যে নয়, সত্যি। ওখানে প্রকৃতি এক অদ্ভুত জগৎ তৈরি করে রেখেছে, যেখানে শঙ্করায়নটাই স্বাভাবিক।
তার জন্য কাউকে কোনো চেষ্টা করতে হয় না। শাল ফুলে মহুয়ার গন্ধ মিশে যায়, আর শরীরে চিতল হরিণের ছাপ নিয়ে ঘুরে বেড়ায় নীল গাই। এরিকা মুংরির সম্বন্ধে তার ডায়েরিতে যা লিখেছিলেন সেটা মাথায় ঘুরত। সেই নদীর চরে কোনো এক চতুষ্পদ হিংস্র প্রাণীর সঙ্গে ও সঙ্গমের কথা। আগের সামান আর ছিল না, তার জায়গায় আর একজন ছোকরা সামান হয়ে বসেছিল। ছেলেটার নাম বিশু। এও মাতাল এবং সঙ্গে লোভীও, ফলে ওর মুখ থেকেও কথা বের করা সহজ ছিল। ওকেই একদিন আমি আর লরা সরাসরি প্রশ্ন করলাম, আচ্ছা, তোমাদের এখানে মানুষে পশুতে মিলে যায় না? সেরকম বাচ্চা জন্মালে তোমরা কি করো? মেরে ফেলি। মহেশ দেবতা সেরকমই নির্দেশ। সুনারিয়াতে মানুষে পশুতে সংকর নেই কেন? এই গ্রামে পা দেওয়ার পর থেকেই এই প্রশ্নটার উত্তর খুঁজছিলাম, আর সেটা পেয়েও গেলাম। সেরকম শঙ্কর সন্তানেরও জন্ম হয় আকছার, কিন্তু এরা তাদের বাঁচতে দেয় না, মেরে ফেলে। তারপর কি করলেন? না মানে আপনারা তো ঠিক এরকমই একটা প্রাকৃতিক ল্যাবরেটরি চেয়েছিলেন, তাই না? যেখানে এক প্রজাতির জিন বিনা বাধায় আরেকটি প্রজাতিতে প্রতিস্থাপিত হয়ে যায়। কাজে লাগালেন সেই সুযোগকে? না, সময় পেলাম না। কেন? বর্ষা নেমে গিয়েছিল নাকি লোকালরা ঝামেলা করলো? না, ও সব কিছু না। মহেশ দেবতা লরাকে তার দিয়াসী হিসেবে নির্বাচন করলেন। অ্যালফ্রেডে, এরিকা আর তারপর তৃতীয় শ্বেতাঙ্গিনী লরা স্প্রিংবার্গ। আকাশে তারা ঝিকমিক করছিল, কিন্তু আমার মনে হলো সেই নির্মেঘ আকাশ থেকেই যেন আমার মাথায় বাজ ভেঙে পড়ল। মানে আপনি কি বলছেন রাতুলদা? মহেশ দেবতা সত্যিকারেই আছে? মুখে কোনো কথা না বলে রাতুলদা উপরে নিচে ঘাড় নাড়লেন। কি হয়েছিল একটু বলবেন? না না না, বলবো না, বলবো না। হঠাৎই চিৎকার করে একটা লাফ দিয়ে উঠলেন রাতুলদা। আমিও চমকে দাঁড়ালাম। রাতুলদা আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে ঠিক একইভাবে চেঁচিয়ে চলেছেন, তারক কাকা, এই তারক কাকা, এই লোকটাকে এ কিভাবে আমাদের বাড়িতে ঢুকলো? হ্যাঁ, কিভাবে? এক মুহূর্ত আগে যে স্নেহময় সুভদ্র মানুষটিকে দেখেছিলাম তাকে এইভাবে বদলে যেতে দেখে আমার হাত পা থরথর করে কাঁপছিল। তারক কাকা, এই তুমি কি শুনতে পাচ্ছ না? এই লোকটাকে কে কে? এই সরে যান, সরে যান আপনি। রাতুলদার চিৎকারে সিঁড়ি দিয়ে ওপরে দৌড়ে উঠে এলেন রাতুলদার পরিচারক সেই তারক কাকা, আর এসেই দু হাতে জড়িয়ে ধরলেন রাতুলদাকে। লোকটাকে কেন কেন এখানে কেন এসছে? শান্ত হন দাদাবাবু। উনি আপনার কলেজের ছেলে, আপনার ভাই। মনে পড়ছে না? রাতুলদা তখনও প্রাণপণে তারকদার হাতের বাঁধন ছাড়াবার চেষ্টা করে চলেছেন। চোখ দুটো লাল টকটক করছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তারকদা আমার দিকে ফিরে অনুনয়ের সুরে বললেন, ভাই, আপনি চলে যান দয়া করে। দাদাবাবু যখনই পুরনো লেখার ঝাঁপি নিয়ে বসেছেন তখন জানতাম আজ এইরকম কিছু একটা ঘটবে। যান ভাই, চলে যান। আমি ছাদ থেকে আমার কাঁধ ব্যাগটা তুলে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। মনে মনে ভাবছিলাম, সমস্তটাই তাহলে রাতুল ব্যানার্জির পাগলামো, বানিয়ে তোলা ছাই পাঁশ গল্প। এই জন্যই তার আর কারোর সঙ্গে যোগাযোগ নেই কি? সিঁড়ির নিচে পৌঁছে জুতোয় পা গলাতে গলাতে শুনলাম একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ। মুখ তুলে তাকালাম, দেখলাম কোণার দিকে একটা ঘর। ঘরটার দরজার বাইরে থেকে শেকল দিয়ে বন্ধ করা আছে, কিন্তু একটা জানলা রয়েছে এইদিকে, মানে দালানের দিকে মুখ করে। সেই খোলা জানলায় দাঁড়িয়ে রয়েছে রাতুলদার ছেলে
ঘটুল। তার শরীরটা 13-14 বছরের বালকের মতো সুন্দর, কিন্তু মাথাটা মোষের। দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনলেন সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের লেখা গল্প লোলুপ। গল্প পাঠে আমি এনামুল। অন্যান্য চরিত্রে কৌশিক, মলয় দেবনাথ, অনুরণ সেনগুপ্ত, জয়িত্রী, স্নেহাদ্রি ও বর্ণিশা। পোস্টার ডিজাইন সাবর্ণ, আবহ সায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। ধন্যবাদ জানাই সৈকত মুখোপাধ্যায় মহাশয়কে আমাদের পাশে থাকার জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।